আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাব ইসরায়েলের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে দেশটির প্রধান বিমান ঘাঁটি লক্ষ্য করে মুহুর্মুর হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি যোদ্ধারা। এরপর দখলদার ইসরায়েলিরা বাংকারে পালাতে শুরু করে। বন্ধ হয়ে গেছে ইহুদিদের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর। এরপর জানাবো অ্যামনেস্টির সতর্কবার্তা, গাজায় বর্বরতার মধ্যেই মুখোশ খুলে গেছে পশ্চিমাদের। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান নৃশংসতা এবং ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে পশ্চিমা বিশ্বের বিশ্বাসযোগ্যতা অনেক আগেই বিলীন হয়ে গেছে বলে মন্তব্য করেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব আগনেস ক্যালামার্ট। এদিকে ইসরায়েলি হামলায় ৯ সন্তান হারানো ফিলিস্তিনি সেই চিকিৎসকের মৃত্যু। দক্ষিণ গাজার খান ইউনুসে ইসরায়েলি বিমান হামলায় ৯ সন্তানকে হারানো একজন ফিলিস্তিনি বাবা এই হামলায় আহত হয়ে মারা গেছে। আজ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আলবোস টুইটার পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন। এদিকে তুরস্ক থেকে সিরিয়ায় ফিরছে প্রায় ২.৫ লক্ষ শরণার্থী। দীর্ঘ ১ দশকের বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী গৃহযুদ্ধ শেষ অবশেষে শান্ত হচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যতম যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়া। দেশটির স্বৈরশাসক বাশার আল আসাদের শাসনামলে দেশ ছাড়তে বাধ্য হয়েছিল লাখ লাখ সাধারণ মানুষ। তবে বিদ্রোহীদের কাছে সরকার পতনের পর অবশেষে স্বদেশে ফেরার স্বাদ পাচ্ছেন তারা। তাই তুরস্ক থেকে ২.৫ লাখ সাধারণ শরণার্থীরা তাদের নিজ দেশ সিরিয়ায় ফিরতে শুরু করেছে। এবং সর্বশেষ জানাবো খুব দ্রুত সময়ের মধ্যে জুলাই চার্টার গৃহীত হবে বলেন প্রেস সচিব। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, খুব দ্রুত সময়ের মধ্যে জুলাই চার্টার গৃহীত হবে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে দেশের রাজনৈতিক দলগুলোর মিটিং শুরু হয়েছে। আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির সামনে সাংবাদিকদের এসব কথা বলেছেন তিনি। এ সময় রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের বৈঠক হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইসরায়েলের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা। ইয়েমেন থেকে হুতি বিদ্রোহীরা এবার দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাপক হামলা চালাচ্ছে। এই হামলার ফলে দখলদার ইসরায়েলিরা ইসরায়েল ছেড়ে পালাতে শুরু করেছে। অবস্থায় দখলদার ইসরায়েলি সমস্ত আন্তর্জাতিক ফ্লাইটগুলো বাতিল হয়ে গেছে। অবস্থায় নেতানিয়াহুকে উদ্দেশ্য করে হামলা চালাচ্ছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার ফলে পুরো ইসরায়েল জুড়ে এখন আতঙ্ক বিরাজ করছে। ইসরায়েলের সমস্ত দোকানপাট বন্ধ হয়ে গেছে। তারপর তারা বাংকারে পালাতে শুরু করেছে। অবস্থায় ইয়েমেনের হুতি যোদ্ধারা ঘোষণা দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত দখলদার ইসরায়েলি বাহিনী নিরীহ ফিলিস্তিনিদের উপর এই বর্বরোচিত হামলা চালাবে, ততক্ষণ পর্যন্ত ইয়েমেন থেকে হুতি যোদ্ধারাও দখলদার ইসরায়েলের উপর এই ধরনের আক্রমণ চালাবে। কোনো ইহুদিকেই রক্ষা হতে দেয়া হবে না। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পৃথিবীর নিকৃষ্ট এক ইহুদি সন্ত্রাসী। তিনি এমন এক কর্মকাণ্ড করেছেন যে কারণে পুরো গাজা জুড়ে এখন নিরীহ ফিলিস্তিনিরা খেতে পারছে না। পরিকল্পিতভাবে প্রায় ৩০ লক্ষ মানুষকে সেখানে ধুকে ধুকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। প্রতিদিন বোমা হামলার মাধ্যমে সাধারণ নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করা হচ্ছে। এটি কোনোভাবেই কাম্য নয়। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কোনোভাবেই তিনি এটি করতে পারেন না, কারণ পুরো মানবজাতি তার বিরুদ্ধে চলে গেছে। অবস্থায় নেতানিয়াহু একাই নিজের মতো করে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যার যে মিশন ছিল সেটি চালিয়ে যাচ্ছে। অবস্থায় দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রীকে পৃথিবী থেকে তার যত বন্ধু ছিল তারাও তাকে ত্যাগ করেছে।
অ্যামনেস্টির মহাসচিব বললেন, গাজায় বর্বরতার মধ্যেই মুখোশ খুলে গেছে পশ্চিমাদের। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী কট্টরপন্থী ইহুদিবাদী নেতানিয়াহুকে সমর্থন করার মাধ্যমে পশ্চিমাদের মুখোশ খুলে গেছে বলে জানিয়েছে অ্যামনেস্টির মহাসচিব। তিনি বলেছেন, এখন আর ভালো শাস্তি হবে না ফ্রান্সকে, কারণ প্রথম দিকে তারাই প্রথম ইসরায়েলকে অস্ত্র দিয়ে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করার জন্য উস্কে দিয়েছিল। ইউরোপীয় ইউনিয়ন এতটা নিকৃষ্ট নির্লজ্জ যে তারা সাধারণ নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করতে দখলদার ইসরায়েলি বাহিনীকে এই অস্ত্র তুলে দিয়েছিল। আজ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব আগনেস কালমার বিষয়টি জানিয়েছেন। টুইটার পোস্টে তিনি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সাম্প্রতিক মন্তব্যের জবাবে বলেছেন, সত্যি বিশ্বাসযোগ্যতা তো ১৯ মাস আগেই হারিয়েছেন। ইসরায়েলে গণহত্যায় পশ্চিমাদের মদদ এবং নিষ্ক্রিয়তার কারণেই এই সংঘর্ষ এখনও চলছে। এর জন্য কোনোভাবেই পশ্চিমারা দায় এড়াতে পারে না। খবর আল জাজিরার। গাজা যুদ্ধ চলাকালীন সময়ে নিরীহ ফিলিস্তিনিদের যেভাবে হত্যা করা হচ্ছে তা পৃথিবীর বুকে বিরল এক হত্যাকাণ্ড। এর আগে কোনোদিনও পৃথিবীতে একজন মানুষ কখনোই এত মানুষকে হত্যা করেনি। পৃথিবীর সবথেকে জন্ম নেয়া এ পর্যন্ত যত স্বৈরাচার নিকৃষ্ট প্রাণী রয়েছে তার মধ্যে বেনজামিন নেতানিয়াহু সবচেয়ে নিকৃষ্ট। ইসরায়েলি হামলায় ৯ সন্তান হারানো ফিলিস্তিনি সেই চিকিৎসকের মৃত্যু। দক্ষিণ গাজার খান ইউনুসে ইসরায়েলি বিমান হামলায় ৯ সন্তানকে হারানো একজন ফিলিস্তিনি বাবা একই হামলায় আহত হয়ে মারা গেছেন। আজ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক আহত হয়ে মারা গেছে। আজ পোস্টে তিনি লিখেছেন, ডাক্তার আলা আল নাজারের স্বামী ডাক্তার হামদি আল নাজার দক্ষিণ খান ইউনুসে তাদের বাড়িতে ইসরায়েলি দখলদার বাহিনীর বোমা হামলার পর আহত অবস্থায় মারা গেছেন। তিনি ৯ সন্তানের সঙ্গে যোগ দিয়েছেন। তার একজন মাত্র সন্তানই জীবিত আছে। দখলদার ইসরায়েলি বাহিনীর হামলার কারণে তিনি বাড়িতে অবস্থান করাকালীন তার পরিবারের সমস্ত লোকজনই দখলদার ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হয়েছে। অবস্থায় দখলদার ইসরায়েলি বাহিনী সেখানে এখনও ব্যাপক হারে হামলা চালিয়ে যাচ্ছে। নিরীহ ফিলিস্তিনিরা পৃথিবীর বুকে সবথেকে অসহায় মানুষ। তাদেরকে পৃথিবীর কোনো রাষ্ট্র থেকেই কোনো সহায়তা করা হচ্ছে না। অথচ পৃথিবীতে এত মুসলিম শক্তিশালী রাষ্ট্র থাকার পরও দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে কেউ কথা পর্যন্ত বলতে সাহস পায় না। আর যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের মদদে পুরো গাজা জুড়ে যে ধ্বংসযজ্ঞ লীলা শুরু করেছে নেতানিয়াহু, পৃথিবীর ইতিহাসে এমন নিকৃষ্ট শাসক আর দ্বিতীয়টি নেই। গাজা যুদ্ধ শুরুর পরে পর্যন্ত নেতানিয়াহুকে অনেকবারই যুদ্ধবন্ধের জন্য আহ্বান জানিয়েছে মুসলিম বিশ্বসহ খ্রিস্টানরা পর্যন্ত, কিন্তু তারপরও নেতানিয়াহু পৃথিবীর নিকৃষ্ট ওই শাসক, তিনি এখনও যুদ্ধটি বন্ধ করছেন না। তিনি বলছেন, ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চলবে যতক্ষণ পর্যন্ত আমরা হামাসকে পুরোপুরি নিষ্ক্রিয় করতে না পারি। কিন্তু তিনি হামাসকে নিষ্ক্রিয়র কথা বলে নিরীহ ফিলিস্তিনিদেরকেই হত্যা করছেন। তার প্রমাণ দেখা গেছে বিগত সময়, কারণ তারা শরণার্থী শিবিরকে লক্ষ্য করে বোমা হামলা, হেলিকপ্টার থেকে গুলি করা কিংবা স্থল অভিযানের সময় সাধারণ মানুষকে মানব ঢাল হিসেবে গাড়ির সামনে ব্যবহার করার মতো অনেক জঘন্য কাজ করেছে ইসরায়েলের সেনাবাহিনী। তারপরও পৃথিবীর কোনো রাষ্ট্রই তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করছে না। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক যে মানুষ হয়ে মানুষকে এভাবে হত্যা করছে, সেটি কোনোভাবেই মানা যায় না। দ্রুতই জুলাই চার্টার গৃহীত হবে বলেন প্রেস সচিব। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, খুব দ্রুত সময়ের মধ্যে জুলাই চার্টার গৃহীত হবে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে দেশের রাজনৈতিক দলগুলো মিটিং শুরু করেছে। আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির সামনে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। এই সময় রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের বৈঠক চলছে। তিনি বলেছেন, বৈঠকে রাজনৈতিক দলে যারা আছেন সবাই কথা বলবেন। ২৮টি রাজনৈতিক দলের সবাই অলমোস্ট এসছেন। এ সময় তিনি বলেছেন, আমার জানা মতে এখন আর কোনো পপুলার রাজনৈতিক দল বাদ নেই যারা এখানে আসেনি, কিন্তু আমরা চাই সমস্ত দলগুলোর ঐক্যবদ্ধ অংশগ্রহণের মাধ্যমে আমরা জুলাই চার্টার দেব। এ সময় তিনি আরো বলেছেন, আমার জানা মতে এই সপ্তাহে আরেকটি মিটিং আছে। এমনও হতে পারে কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের একসঙ্গে করে বসা হবে। আগে এমন একটি রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যমত্য কমিশনের আলাদা বৈঠক হয়েছে। এখন এমন হতে পারে যে এক একটি
পলিটিক্যাল পার্টির একজন করে বেশ কয়েকটি দলের নেতারা মিলে একসঙ্গে কথা বলবেন। প্রেস সচিব আরও বলেছেন, রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্য হল প্রধান উপদেষ্টা ৪ মিনিটের একটি বক্তৃতা দিয়েছেন। প্রথম পর্বের বৈঠক সমাপ্ত হয়েছে, এরপর দ্বিতীয় পর্বের বৈঠক হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর অনেক সমস্যার সম্মুখীন হলেও তিনি অত্যন্ত বলিষ্ঠভাবে তার যোগ্য নেতৃত্বের মাধ্যমে তিনি দায়িত্ব পালন করে আসছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণ বাংলাদেশের জন্য সত্যি এক সম্ভাবনাময় পরিস্থিতি বয়ে এনেছে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের কারণে বাংলাদেশ অনেকটা নিরাপদে আছে এখনো। তা না হলে ভারত থেকে দেশের উপর হামলাও হতে পারত।